ইয়েমেনের সক্রিয়তা যেন এক ঝড়ের মতো আছড়ে পড়ছে ইসরায়েল ও মার্কিনীদের উপর। তাদের প্রতিটি হামলা যেন এক একটি বজ্রপাত, যা শত্রুদের মাঝে ত্রাস সৃষ্টি করছে। ইয়েমেনি বাহিনীর এই সাহসী পদক্ষেপ ফিলিস্তিনিদের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে। তাদের এই লড়াই যেন এক অনিঃশেষ জ্বালাময়ী আগুন, যা শত্রুদের ভীত করে তুলছে। ইয়েমেনের জনগণ গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। তাদের সমর্থন জানাতে ইয়েমেনের সামরিক বাহিনী একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিত করছে। এ পর্যন্ত 10টিরও বেশি ব্যয়বহুল আমেরিকান ড্রোন মাটিতে নামানো হয়েছে। লেবাননের আল মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণে ধামার প্রদেশের আকাশে একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনটি ইয়েমেনের বিরুদ্ধে শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। যদিও ইয়েমেনি গণমাধ্যম এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে ভূপাতিত ড্রোনটি MQ-9 মডেলের। ইয়েমেনি সেনাবাহিনী এবার ইসরায়েলের দিকে নজর দিয়েছে। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইয়েমেনি বাহিনী প্যালেস্টাইন 2 সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। এই অভিযান সফল হয়েছে বলে দাবি করা হয়েছে। এর প্রমাণ হিসেবে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন, ইয়েমেনি বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি সামরিক জাহাজকেও আঘাত করেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করা এবং গাজায় অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে। তার কথায় যুদ্ধবিমান বৃদ্ধি এবং আরও আক্রমণ চালিয়েও ইয়েমেনি জনগণকে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। ইয়েমেনের এই হামলার প্রভাব ইসরায়েলে সরাসরি দেখা যাচ্ছে। ইসরায়েলি জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর 13 জন আহত হয়েছেন। তারা আশ্রয় কেন্দ্রে পালানোর সময় আহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র স্বীকার করেছেন, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে সাইরেন বেজে উঠেছে। এদিকে ইয়েমেনে হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আশ্রয়স্থলে পালিয়েছেন। আল কুদস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার সময় তিনি জেরুজালেমের নেসেটে সংসদে উপস্থিত ছিলেন। হামলার খবর পেয়ে তিনি দ্রুত আশ্রয় নেন। ইয়েমেনের সামরিক বাহিনীর প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোন ভূপাতিত করার ঘটনা যেন এক একটি বিজয়ের গল্প। এই গল্পগুলো ফিলিস্তিনিদের মনে সাহস যোগাচ্ছে আর শত্রুদের মনে ভয়ের সঞ্চার করছে। ইয়েমেনের পর ইসরায়েলে হামাসের হানা, নীরবতা ভেঙে গর্জে উঠেছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ। মধ্য ইসরায়েলে তাণ্ডব চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। M90 রকেটের ব্যারেজ নিক্ষেপ করেছে হামাস। সাইরেন বেজে ওঠে ইসরায়েলে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির অগ্নিগর্ভে আবারও লেলিহান শিখা জ্বলে উঠেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দাবানলে এবার যেন বিস্ফোরণের আগ্নেয়গিরি ফেটে পড়ল। হঠাৎ করে গর্জে উঠল হামাসের রকেট, আর নিস্তব্ধ আকাশে বেজে উঠল ইসরায়েলের সাইরেন। হামাসের M90 রকেটের ব্যারেজ যেন উত্তেজনার বারুদে আগুন ধরিয়ে দিল, যেন আকাশ ফুঁড়ে বজ্রপাতের মতো নেমে এলো ইসরায়েলের অশনি সংকেত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এই প্রথম মধ্য ইসরায়েলকে টার্গেট করল হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। গ্রুপটি জানিয়েছে, যোদ্ধারা তেল আবিবে M90 রকেটের ব্যারেজ ছুঁড়েছে। ইসরায়েলি আর্মি নিশ্চিত করেছে, গাজা উপত্যকা থেকে 3টি রকেট ছোঁড়া হয়েছে। IDF এর দেয়া তথ্য অনুযায়ী একটি রকেটকে বাঁধা দেওয়া হয়েছে, অন্য 2টি রকেট খোলা জায়গায় আঘাত হানে। গাজা উপত্যকা থেকে এই হামলার পর মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা তেল আবিব শহরে M90 রকেট ছুঁড়েছে। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে, তেল আবিব এবং আশেপাশের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়। রিপোর্টে আরও ইঙ্গিত করা হয়, কয়েক টুকরা শার্পনেল লেজিয়ন অঞ্চলে আঘাত হেনেছে। তবে এটা পরিষ্কার নয় শার্পনেলগুলো হামাসের রকেট নাকি ইন্টারসেপ্টরের।
অসমর্থিত সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েল গাজায় আবার ধ্বংসযজ্ঞ শুরু করার পর হামাসের আক্রমণ শুরু হয়েছে। 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটিই প্রথম প্রতিক্রিয়া। CNN জানিয়েছে, গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো। মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণও শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে জেরুজালেমে বিক্ষোভকারীদের রাগের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাজার হাজার মানুষ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বাইরে নতুন করে সংঘাতের বিরোধিতা করতে জমায়েত হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ক্ষমতায় থাকার জন্য এবং জোট সরকারকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ আবার শুরু করেছেন। গাজা যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে দীর্ঘদিন ধরে তার জোট সরকার ভেঙে পড়ার হুমকির মুখে পড়েছে। গাজার প্রতিশোধের অগ্নিশিখা এবার ছড়ালো তেল আবিবের আকাশে। হামাসের সামরিক শাখা আল কাসামের রকেটে কেঁপে উঠল ইসরায়েলের হৃদয়। মধ্যরাত্রের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল হামাসের M90 ক্ষেপণাস্ত্র। গাজায় ইসরায়েলি বর্বরতার জবাব। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা প্রতিশোধ নিতে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদার কণ্ঠে ধ্বনিত হলো যুদ্ধের ডাক। আল আকসার রক্ষায় উম্মার সমর্থনে আমরা ভাঙব দখলদারের অহংকার। টেলিগ্রামে তার বার্তায় ইয়েমেনের জনতাকে সালাম জানিয়ে বললেন, তোমাদের ক্ষেপণাস্ত্র আজ গাজার রকেটের সঙ্গে মিলে ইসরায়েলের বুকে লিখে দিয়েছে প্রতিরোধের ইতিহাস। ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণা, গাজা থেকে ছোড়া 3টি রকেটের একটিকে বাধা দিয়েছে আয়রন ডোম, কিন্তু রিশন রেজিয়নে পড়া রকেটের টুকরো আর বিমানবন্দরে আটকে থাকা উড়োজাহাজের করুণ চক্কর সবই বলছে ইসরায়েলের নিরাপত্তা জালে ফাটল ধরেছে। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন নেসেটে ছিলেন তখন ভোর 4:01 সাইরেন বেজে ওঠে। তিনি দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে চলে যান। এ সময় আতঙ্কে পালানোর চেষ্টা করতে গিয়ে 13 জন আহত হয়। বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ছোড়া প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র যেন ইসরায়েলের মেরুদণ্ডে হিমশীতল সাঁড়াশি আঘাত। এরই মধ্যে লোহিত সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ USS ট্রুম্যানের দিকে ইয়েমেনি বাহিনীর সমন্বিত হামলা পশ্চিমা শক্তির নাকের ডগায় চপেটাঘাত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে তারা বেন গুরিয়ন বিমানবন্দরে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তিনি আরও জানান, ইয়েমেনের বাহিনী লোহিত সাগরে মার্কিন রণতরী USS হ্যারি এস ট্রুম্যান ও অন্যান্য জাহাজের ওপর সমন্বিত হামলা চালিয়েছে। এটি গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ইয়েমেনের দ্বিতীয় প্রতিশোধমূলক আক্রমণ। এর আগে মার্কিন বাহিনী ইয়েমেনে হামলা চালিয়েছিল। ওদিকে ইসরায়েলি ট্যাঙ্কের গর্জনে গাজার মাটি কেঁপে উঠল আবারও। ইসরায়েলের শেষ সতর্কতা, উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলা নেটজারিম করিডোরে কঠোর নিয়ন্ত্রণ। মাস 2-এর যুদ্ধবিরতি চুরমার করে গত মঙ্গলবার ভোর রাতে গাজায় ফের বিমান চালায় ইসরায়েল। অন্তত 480 জনের মৃত্যু হয়েছে তাতে। ঠিক তারপরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই তো সবে শুরু, হামাসের সঙ্গে এখন কথাই হবে বন্দুকের নলের মাধ্যমে। কিন্তু ফিলিস্তিনিরা কি মাথা নোয়াবে? আল কাসামের রকেট আর ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের মিলিত গর্জনেই যেন উত্তর, গাজা কখনো একা নয়। এই যুদ্ধ শুধু মাটি নয়, বিশ্বাসের লড়াই। রক্তের নদী পেরিয়ে ফিলিস্তিনের মুক্তিই যেন শেষ কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি বজ্রপাতের মতো আঘাত হেনেছে। হুথিদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে, কিন্তু ইয়েমেনের এই বিদ্রোহীরা কি বালির বুকে আঁকা রেখার মতো মিলিয়ে যাবে, নাকি সব সমীকরণ উল্টে দিয়ে মার্কিন সেনাদেরই লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করবে? লোহিত সাগর এখন যুদ্ধের আগুনে লাল। ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে হুথিদের পাল্টা আঘাত বজ্র কঠিন। মার্কিন ডজনখানিক বোমারু বিমানও যেন তাদের দমাতে পারছে না।
ইয়েমেনের রাজধানী সানার আকাশে মার্কিন বোমা উল্কাপিণ্ডের মতো ছুটছে, কিন্তু হুথিরা পাহাড়ের মতো অটল। তাদের ঘোষণা, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুদ্ধের অগ্নিস্রোত থামবে না। ট্রাম্প হুথিদের ইরানের ছায়াসঙ্গী বলতে চাইলেও বাস্তবতা কি জলের উপর আঁকা ছবি, নাকি ইরান আসলেই এই বিদ্রোহীদের অদৃশ্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? 2023 সাল থেকে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে শিকারের মতো ঝাঁপিয়ে পড়ছে। গাজার যুদ্ধবিরতির সময় তারা সাপের মতো কুণ্ডলি পাকিয়েছিল, কিন্তু ইসরায়েলের অবরোধে বিস্ফোর ফনা তোলা শুরু করেছে আবার। ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধবিরতি ভাঙার পর হুথিরা বাঘের মতো ছুটেছে পাল্টা আক্রমণে, গাজায় শত শত ফিলিস্তিনির রক্তের প্রতিশোধ নিতে। ট্রাম্পের দাবি, ইরান হুথিদের ঢাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু হুথিরা কি সত্যি ইরানের পুতুল, নাকি তারা স্বাধীন ঝড়ের মুখ যার গতিপথ কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, হুথিদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। ট্রাম্প ইরানের প্রতি হুথিদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি এই গোষ্ঠীকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই মন্তব্য এসেছে লোহিত সাগরে আমেরিকান যুদ্ধ জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা এবং ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবির পর। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, হুথি বর্বরদের উপর ব্যাপক ক্ষতি করা হয়েছে এবং দেখুন এটি কিভাবে ক্রমশ খারাপ হতে চলেছে। এটি একটি ন্যায্য লড়াইও নয় এবং কখনো হবে না। তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। 2023 সাল থেকে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এবং ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। গাজার যুদ্ধবিরতির সময় হুথিরা লোহিত সাগরে আক্রমণ বন্ধ করেছিল, কিন্তু ইসরায়েলের মানবিক সাহায্যের উপর অবরোধের প্রতিক্রিয়ায় তারা আবারও আক্রমণ শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী 2 মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করার পর হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান পুনরায় শুরু করে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ইরান হুথিদের প্রতি তার সমর্থন কমিয়ে দিচ্ছে, কিন্তু এখনও বড় পরিমাণে সরবরাহ পাঠাচ্ছে। তিনি লিখেছেন, ইরানের উচিত অবিলম্বে এই সরবরাহ পাঠানো বন্ধ করা, যেভাবেই হোক হুথিরা হেরে যাবে। ট্রাম্প এর আগে ইরানকে হুমকি দিয়েছিলেন যে যদি তারা হুথিদের লাগাম না ধরে তাহলে প্রতিশোধ নেওয়া হবে। ইয়েমেনে সামরিক বাহিনী মার্কিন হুমকি এবং বিমান হামলা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ইসরায়েল গাজায় আক্রমণ শেষ না করা পর্যন্ত তারা তাদের আক্রমণ চালিয়ে যাবে। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে মার্কিন আগ্রাসন ইয়েমেনকে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করা থেকে বিরত রাখতে পারবে না। গাজার উপর নৃশংস আগ্রাসন বন্ধ না হলে এবং অবরোধ প্রত্যাহার না করা হলে তারা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র হবে। এটি রাশিয়ার একটি অট্টালিকা, মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের 1000 মাইল দূরে অবস্থিত। এই প্রাসাদটির মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তা বাংকার, যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। 15 ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল, যেগুলো বিস্ফোরণ প্রতিরোধী, 2টি ভিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, এগুলি একরকম যুদ্ধকালীন সুরক্ষা। টানেলও রয়েছে। প্রাসাদের নিচে পাহাড়ের মধ্যে 130 থেকে 200 ফুট দীর্ঘ 2টি গোপন সুড়ঙ্গ, যাতে কোনো দুর্যোগের সময় পুতিন দ্রুত পালাতে পারেন। কিন্তু এর মধ্যে আর কি কি আছে? একটি চলমান পথ, যা বাংকার থেকে সরাসরি কৃষ্ণ সাগরের সৈকতে নিয়ে যায়, পুতিনকে দ্রুত পালাতে সাহায্য করবে। এই সুড়ঙ্গগুলির মধ্যে একাধিক বায়ু চলাচল শ্যাফট রয়েছে, রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাজা পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি নেই? সবচেয়ে মজার বিষয়, বিদ্যুৎ, ইন্টারনেট এবং ফোনের জন্য ব্যবহৃত কেবল সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। যদি কিছু ঘটে তাহলে সব কিছুই চালু থাকবে। প্রাসাদে রয়েছে একটি বিশাল অতিথি ঘর, একটি গির্জা এবং একটি লাউঞ্জ, যার মধ্যে একটি স্ক্রিপার পোলো রয়েছে। এসবই পুতিনের বিলাসিতার নিদর্শন। 2010 সালের শুরুতে একটি রাসায়নিক নির্মাণ সংস্থা মেট্রো স্টাইল পুতিনের প্রাসাদ এবং বাংকার খননের কাজ শুরু করেছিল। 10 বছর ধরে এই কাজ চলেছে। সেই সময়ই পুতিন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন, বিশেষ করে যখন তিনি পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিলেন। 2022 সালের মার্চ মাসের শেষ দিকের ঘটনা। 2টি বিমান রাশিয়ার আকাশে অদ্ভুতভাবে উঠছিল। বিমানগুলো সাধারণত মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং সোচির মধ্যে যাতায়াত করত, কিন্তু তখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 1 মাস পরে এই 2টি বিমান ভিন্ন এক রুটে উঠছিল। একটি ইয়েকাতেরিনবার্গ আর অন্যটি ম্যাগনিটোগোরস্কে।
কেন এই অদ্ভুত যাত্রা? ইয়েকাতারিনবার্গ, উফা, ম্যাগনিটস্কার্সের মধ্যে এক রহস্যময় পাহাড় ইয়ানমানতাউ, যা নিয়ে অনেকের ধারণা এখানে একটি গোপন বাংকার রয়েছে। ইয়ামানতাউ দক্ষিণ উরালের সর্বোচ্চ পর্বত। কিছু মানুষ বিশ্বাস করেন এটি রাশিয়ার রাজনৈতিক আভিজাত্যের জন্য একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এখানে একটি বিশাল বাংকার তৈরি করেছিল, যেখানে রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা পারমাণবিক আক্রমণের সময় আশ্রয় নিতে পারবেন। কিন্তু 1990-এর দশকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে জানা যায় যে রাশিয়া এই বাংকারে আবার কাজ শুরু করেছে। 30 বছর পরও কেউ বলছেন এখানে নির্মাণ কাজ দ্রুত চলছে। 2021 সালে মেজগোরিয়ে নামক শহরে ভারী নির্মাণ যানবাহন দেখা যায়, যার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তিবদ্ধ কোম্পানি কাজ করছিল। এগুলোর উদ্দেশ্য ছিল একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সের সম্প্রসারণ। পুতিনের প্রাসাদ অত্যন্ত গোপন এবং মহামূল্যবান, মূলত একটি সুরক্ষিত বাংকারের অংশ বলে ধারণা করা হয়। প্রয়াত নাভালনি এই প্রাসাদ নিয়ে তদন্ত করেছেন এবং সেখানে গোপন সুড়ঙ্গ এবং বিশেষ সুবিধা খুঁজে পেয়েছেন, যা পারমাণবিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি। পোশাক, চুলের স্টাইল, সিনেমা, উত্তর কোরিয়ার সরকার সব নির্ধারণ করে। ফোনের অপারেটিং সিস্টেম এলোমেলোভাবে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশটটি সরকারের কাছে পাঠানো হয়, যাতে তারা জানতে পারে ফোনে কি দেখা হয়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক কিম জং উন তার দেশকে কিভাবে শাসন করেন, উত্তর কোরিয়ার দৈনন্দিন জীবন কেমন, কল্পনা করার সময় আপনার দম বন্ধ হয়ে যেতে পারে। সরকার তার নাগরিকদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করে। কে কোথায় থাকবে, কে কি করবে, তারা কি পড়বে, সবকিছুই সরকার নির্ধারণ করে। যে কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত অপরাধের জন্য এমনকি তার নাতি নাতিদেরও শাস্তি দেওয়া হতে পারে। 1981 সাল উত্তর কোরিয়ার রাজনৈতিক কারাগারের ক্যাম্প 14-এ একজন গর্ভবতী নারীকে বন্দী করা হয়েছিল। ওই নারী কারাগারে এক সন্তানের জন্ম দেন। তিনি তার সন্তানের নাম রাখেন শিন ডং হিউক, আর এই ছেলেটি কারাগারেই বড় হয়েছে। উত্তর কোরিয়ার সরকার সম্পর্কের মাধ্যমে অপরাধবোধের ধারণায় বিশ্বাস করে। যদি কোনো ব্যক্তি রাজনৈতিক অপরাধ করে তবে তার পুরো পরিবারকে জেলে যেতে হয়। কারো অপরাধের শাস্তি 3 প্রজন্মকে বহন করতে হয়, অর্থাৎ যদি কারো দাদা কোনো অপরাধ করে তবে নাতিও জেলে যাবে। সেই কারণে শিন ডং হিউক জেলে বেড়ে ওঠেন, কারণ উত্তর কোরিয়ার সরকার বিশ্বাস করত যে তার রক্ত অপবিত্র হয়ে গেছে। তিনি তার শৈশব কারাগারে ভয়াবহ অবস্থায় কাটিয়েছিল। তাকে খেতে কেবল সামান্য ভুট্টার তৈরি খাবার দেওয়া হতো। বেঁচে থাকার জন্য তাকে ঘাস এবং ইঁদুর খেতে হতো। এই জেল ক্যাম্পে প্রায় 20,000 বন্দী ছিল এবং শিবিরের নিয়মকানুন খুবই সহজ ছিল। যদি তুমি পালানোর চেষ্টা করো তোমাকে গুলি করে হত্যা করা হবে। যদি তুমি কাউকে পালানোর পরিকল্পনা করতে শোনো কিন্তু রিপোর্ট না করো, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। শিন ডং হিউক তখন 13 বছর বয়সী। তিনি তার মা এবং ভাইকে জেল থেকে পালানোর পরিকল্পনা করতে শুনেছিলেন। অনেক কিছুই ডং হিউক বুঝতে পারত না। তার বয়স কম ছিল এবং ক্ষুধার্ত ছিল, তাই সে গিয়ে রক্ষীদের খবর দিল। রক্ষীরা তাকে কিছু অতিরিক্ত খাবার দেবে এই আশায়। 7 মাস পর বন্দীদের জড়ো করা হয়েছিল এবং শিন ডং হিউককে সামনে দাঁড় করানো হয়েছিল। আর তারপর তার চোখের সামনে জেলের রক্ষীরা তার মাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আর তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। শিন ডং হিউককে সবকিছু দেখতে বাধ্য করা হয়েছিল। তারপর 6 মাস ধরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। 2005 সালে 23 বছর বয়সে শিন ডং হিউক জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। ভাগ্য তার পক্ষে ছিল, সে সফল হয়েছিল। রক্ষীদের চোখ এড়িয়ে কোনোভাবে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনে পৌঁছেছিল, তারপর দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিল। আর এই কারণেই বিশ্ব তার গল্প জানতে পেরেছিল। পরবর্তীতে শিন একজন মানবাধিকার কর্মী হয়ে ওঠেন। তার কণ্ঠস্বর এমনকি জাতীয় সংঘেও পৌঁছেছিল। তার উপর একটি বিখ্যাত বই লেখা হয়। উত্তর কোরিয়ার সরকার প্রতিটি মানুষের জীবনের উপর এক চরম নিয়ন্ত্রণ বজায় রাখে। আপনি যদি সেখানে থাকতেন, আপনাকেও ঠিক 15টি হেয়ার স্টাইলের মধ্যে একটা বেছে নিতে হতো, না হলে পুলিশ আপনাকে ধরে ফেলবে। সরকার পুরো দেশের বিনোদন নিয়ন্ত্রণ করে। বিদেশি সিনেমা দেখাও এখানে বড় অপরাধ। 2 তরুণকে 12 বছরের কঠোর শ্রমে দণ্ডিত করা হয়েছে শুধু দক্ষিণ কোরিয়ার একটি শো দেখার জন্য। অথচ সেখানে এক গোপন বাজারে এসব শো চোরাইভাবে বিক্রি করা হয় এবং মানুষ খুব সাবধানে এগুলো দেখার চেষ্টা করে, একেবারে অল্প শব্দে, অন্ধকারে।
মৃত্যুর পরও বাঁচার আশা, এও কি সম্ভব? তবে কিভাবে? মৃত্যু কি চূড়ান্ত সত্য? যদি বলি মৃত্যুর পর আপনাকে বরফে জমিয়ে রাখা হলো আর ভবিষ্যতের উন্নত চিকিৎসা আপনাকে ফিরিয়ে আনলো, তাহলে? কথাটা সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে ইউরোপের প্রথম ক্রায়োনিক্স ল্যাব tomorrow.bio। $2 লাখ বিনিময়ে তারা দিচ্ছে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্ন কি কখনো বাস্তব হবে, নাকি এটি নিছকই কল্পনা? ক্রায়োনিক্স কি এটা? ক্রায়োনিক্স এমন একটি প্রক্রিয়া যেখানে মৃত্যুর পর দেহকে হিমায়িত করে সংরক্ষণ করা হয়। উদ্দেশ্য, ভবিষ্যতে এমন একদিন আসবে যখন প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত হবে যে মৃতদেহকেও পুনরায় জীবিত করা যাবে। প্রায় 50 বছর আগে মিশিগানে এর যাত্রা শুরু হয়। তখন থেকে এটি ঘিরে বিজ্ঞানীদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। কেউ এটিকে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান মনে করেন, আবার কেউ মনে করেন এটি সম্পূর্ণ অসম্ভব। কিভাবে কাজ করে ক্রায়োনিক্স? আপনার মৃত্যুর পরপরই বিশেষায়িত অ্যাম্বুলেন্স আসবে। দেহকে দ্রুত -196 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা করা হবে। এর আগে শরীরে সাধারণ পানি প্রতিস্থাপন করা হবে ক্রায়োপ্রোটেক্টিভ এজেন্ট দিয়ে। এটি এমন এক ধরনের তরল যা শরীরের কোষে বরফ জমতে দেয় না। এরপর দেহকে সংরক্ষণকারে নিয়ে যাওয়া হবে, যেখানে এটি বছরের পর বছর হিমায়িত থাকবে। tomorrow.bio সহ প্রতিষ্ঠাতা এমিল কেন্ট জিওরা বলেন, আপনার দেহ যতদিন প্রয়োজন ততদিন এই অবস্থায় থাকবে। এখন শুধু অপেক্ষা, কবে চিকিৎসা বিজ্ঞান সেই সীমা পেরোবে। কিন্তু ফিরে আসা কি আদৌ সম্ভব? এই প্রশ্নই মূল বিতর্কের কেন্দ্রে। এখন পর্যন্ত কেউই ক্রায়োনিক্স থেকে ফিরে আসেনি, তবে আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। কিছু ক্ষুদ্র প্রাণী যেমন সি এলগান্স নামে এক ধরনের গোলকৃমি পুরোপুরি হিমায়িত করার পর জীবিত করা সম্ভব হয়েছে। ইঁদুরের কিডনি 100 দিন হিমায়িত রাখার পর প্রতিস্থাপন করা গেছে এবং তা কার্যকর হয়েছে। কিন্তু মানুষের মস্তিষ্ক, এত জটিল মস্তিষ্ককে হিমায়িত করে তার কার্যকারিতা ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? বিজ্ঞানীদের মত কি? কিংস কলেজ লন্ডনের স্নায়ু বিজ্ঞানী ক্লাইভ কোয়েন ক্রায়োনিক্সের বিরোধিতা করে বলেন, মৃত্যুর পর কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। হিমায়িত করার পর যদি কখনো দেহ উষ্ণ করা হয় তাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তার মতে এটি অ্যান্টিফ্রিজের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক ধরনের বিভ্রান্তি। তবে এমিল কেন্ট জিওরা এমন সমালোচনায় বিচলিত নন। তিনি মনে করিয়ে দেন, এক সময় হার্ট ট্রান্সপ্লান্টও অসম্ভব বলে মনে করা হতো, আজ সেটি খুব সাধারণ বিষয়। কেন্ট জিওরা বিশ্বাস করেন ভবিষ্যতে ক্রায়োনিক্স এমনই সাধারণ হয়ে উঠবে। এখন পর্যন্ত মাত্র 3-4টি মানবদেহ এবং 5টি পোষা প্রাণীকে হিমায়িত করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে বেঁচে ফেরার আশায় ইতিমধ্যেই প্রায় 700 জন নাম নিবন্ধন করেছেন। 51 বছর বয়সী লুইস হ্যারিসন এর মধ্যে একজন। প্রতি মাসে তিনি $87 পরিশোধ করেন। কেন? লুইস হ্যারিস বলেন, আমি জানি ফিরে আসার নিশ্চয়তা নেই, কিন্তু সামান্য সম্ভাবনার জন্য এটা মূল্যবান। কেউ কেউ অবশ্য এই সিদ্ধান্তকে নিয়ে সমালোচনা করেন। অনেকেই মনে করেন এটি ধনীদের বিলাসিতা। মৃত্যুর পর পরিবারের সম্পদ এভাবে খরচ করাকে অনেকে অযৌক্তিক মনে করেন।